আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহ আকাশ ফাতেমা বলছি। সবাই আছেন তো না? উম, আমার কথা কি এম আই অডিবল শোনা যাচ্ছে? কথা সব ক্লিয়ার? জি, কথা জি, ক্লিয়ার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। ওকে, ঠিক আছে। আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি আকাশ ফাতেমা এফসিএ। আম, আমার অনেক আস্তে আস্তে না, এখন ক্লিয়ার না। ক্লিয়ার নাম ভয়েস অনেক স্লো আসছে। আমি একটু তাহলে আপনাকে তৈরি করি। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? না, লো তারপরে। এখন হ্যাঁ, এখন মনে হচ্ছে একটু বেটার। জি জি এখন জি, এখন ওকে। ওকে ওকে, ঠিক আছে। আমি ওই এটা ঠিক করলাম। আমি সাফাত ফাতেমা এফসিএল, হাসান কামাল সাদেক অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এই ফার্মের একজন পার্টনার। ফার্মটার বয়স মোর দেন 50 ইয়ার্স। আমার পার্টনারশিপ ক্যারিয়ার আসলে খুব এত বড় না, 50 ইয়ার্স এর মতো এত বড় না। আহ, আমি পরে আর কি জয়েন করেছি। 1974 এর ফার্ম। আমি বিভিন্ন টপিকে আসলে ক্লাস নিয়ে থাকি এবং কাজ করে থাকি। এটার ভিতরে ট্যাক্স, ভ্যাট। আপনারা যদি মানে করেন, সাফাত ফাতেমা এফসিএ দিয়ে আপনি যদি গুগল করেন বা ফেসবুকে দেখেন, যে কোনো জায়গায় দেখলেই আপনি পেয়ে যাবেন আসলে। এটা আহ, মানে তখন আমাদের কাজগুলো আরো দেখা যাবে। ট্যাক্স, ভ্যাট, আইএস, আইএফআরএস এই টপিক গুলোর উপর আমি স্বাভাবিকভাবে ক্লাস নেই। আর বিভিন্ন ক্লায়েন্ট তো আছেই, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে। আমরা স্টিল এই পর্যন্ত 400+ ক্লায়েন্ট দিয়েছি এবং ক্লায়েন্টের সার্ভিস দিয়েছি বিভিন্ন সেক্টরে, বিভিন্ন রকমের সার্ভিস। কোথাও অডিট, কোথাও ট্যাক্স, কোথাও ভ্যাট, কোথাও হয়তো আইএসআইএফআরএস এর উপর একটা ওপিনিয়ন দিতে হয়েছে, বা ট্যাক্স ভ্যাটের উপর একটা ওপিনিয়ন, কোথাও ট্যাক্সের কাজ করতে হয়েছে, কোথাও ভ্যাটের কাজ, কোথাও কর্পোরেট ফাইন্যান্স রিলেটেড কাজ, কোথাও ব্যাংক রিলেটেড কাজ, কোথাও বুক কিপিং, মানে সে ফার্মে আর কি যেগুলো করে। এটা ছাড়াও আক্সকো কনসাল্টিং সার্ভিস একটা আমাদের উইংস আছে, আর একটা কনসাল্টিং সার্ভিসের উইংস। ওটাতে আসলে খুব বেশি কাজ করা হয় না, তারপর আমাদের একটা উইংস করে রাখা আর কি। আর এটা ছাড়া রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের আক্সকো কনসাল্টিং সার্ভিস। এটার যে ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, দুইটাই অ্যাকচুয়ালি আমার থেকে ওনারা করতে চাইছে। ঠিক আছে, আমি তখন বলছি ওকে। আহ, যদিও আসলে আচ্ছা, ওই ব্যাপারে না যাই। তো ফেসবুক এবং এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল, এটাতে আমাদের টার্গেট হচ্ছে আইএস, আইএফআরএস, ট্যাক্স, ভ্যাট এবং অডিট নিয়ে কিছু উম, এই টপিক গুলা যাতে আন্ডারস্ট্যান্ডিং বা মোর ইজি হয় মানুষের কাছে, যেন এটা কঠিন না থাকে। মানে আমাদের কাছে কঠিন লাগবে, কিন্তু আহ আরেকজনের কাছে যেন এরকম কঠিন না লাগে, সেই জায়গায় আমরা আর কি কাজ করতেছি। এখানে আমাদের যে টার্গেট, ওইটা ফুলফিল হওয়ার জন্য আমরা আরেকটা যেটাই, সেটা হচ্ছে মানে এটা রিসেন্টলি করা আসলে। আমাদের এখন যে বাজেট আছে, এই বাজেটের উপর দিয়ে কিছু ভিডিও করার সাথে সাথে আর কি এটা শুরু করা। এইটা দিয়ে মানুষের উপকার করা, এটাই আসলে এই করা। কারণ যখন আমরা ক্লাস নেই বা করি, আম, মাঝে মধ্যেই আমরা আর কি, আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? জি ম্যাডাম, জি শুনতে জি পাচ্ছি। জি। একটু মানে করেন, রেসপন্স করেন, কারণ মাঝখানে আবার কিসের একটা সাউন্ড হলো, বুঝলাম না যে শোনা যাচ্ছে কিনা। তো এইটা আসলে চাওয়া যে মানুষ যেন এগুলো বুঝে। কারণ আমি পার্সোনালি যেটা ফিল করছি বা পার্সোনালি আমার যে এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে আমি বিভিন্ন ক্লাস নেওয়ার সময় অনেককেই এই কথাটা বলে ফেলি যে আরে এটা তো খুব ইজি, আরে এটা তো খুব ইজি, এইভাবে কথাবার্তা বলে ফেলি দেখা যায়। তো কিন্তু এটা বলতে বলতে একটা সার্টেন টাইমে যে আমি কারো কাছ থেকে আর কি এরকম এটা পাইছি যে উনি একজন এসএসসি এর ছিল। তো উনি একটা সময় যে আমাকে বলছে যে আপনি এটা যে বলতেছেন অনেক ইজি, হ্যাঁ এটা আপনার কাছে হইতে পারে যে দিস ইজ ভেরি ইজি টু ইউ,
বাট এটা আমাদের কাছে কিন্তু এত ইজি না, আপনার কাছে যত ইজি মনে হচ্ছে। আপনি বলার পরে তখন আমার কাছে যে ইজি মনে হয়েছে, আর এটা আমি কোথা থেকে বা কিভাবে করব। বাংলাদেশের কেউ কি এরকম আইএসআইএফএস নিয়ে ডিটেলস করছে বা ট্যাক্স ভ্যাট নিয়ে একদম ডিটেলস সেকশন ধরে ধরে আমাদেরকে বোঝাইছে, এরকম কি কোথাও আপনি দেখাইতে পারবেন? মানে উনি আর কি আমাকে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে চ্যালেঞ্জ করে বসছে, হ্যাঁ। তো আমি যখন এটা বলছে তখন আমি দেখলাম যে না, ওনার কথাটা আসলে সত্যি। এটা আমার কাছে হয়তো অনেক বছর আহ, পড়ার কারণে, এক যুগেরও বেশি এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে না, এগুলো তো একদম ইজি, এটা ইজি ওইটা ইজি। কিন্তু আসলে তো অনেকের কাছে এটা হয়তো অনেক কঠিন কিছু হবে, এটা তখন আমার কাছে মনে হলো। এই চিন্তা থেকে আসলে এগুলা ইজি করার জন্য ইউটিউবে বা ফেসবুকে পেজ করে এগুলা করা, বা ইউটিউবে একটু দেখা, মানে ক্যালকুলেশনটা দেখা। এবং ম্যাক্সিমাম আমরা ট্রাই করি ট্যাক্স ভ্যাট এবং আইএসআইএফএস গুলা আপনাদেরকে এক্সেল বেসড, মানে এক্সেলে কিভাবে করবা, আলটিমেটলি দিন শেষে আপনাকে কি করতে হয়, ওই এক্সেলেই তো যেতে হয়। আপনি একটা ট্যাক্সের ক্যালকুলেশন করবেন, সেটাও ওইখানে চলে যেতে হচ্ছে, আইএসআইএফএস এর ইমপ্লিমেন্টেশন ওখানে চলে যেতে হচ্ছে। তো ওই জায়গাগুলা আমরা একটু করার চেষ্টা করছি। আপনারা যদি মানে ফ্রি এরকম নলেজ নিতে চান, ওইখানে যেতে পারেন, যে দেখতে দেখতে পারেন। আচ্ছা, আজকে আমাদের ইসে চলে আসি। ভেরি লো সাউন্ড, এটি কি এখন কমেন্ট করছে নাকি আগে করছে বুঝলাম না। এখন তো সাউন্ড ঠিক আছে না? এখন জি ঠিক সাউন্ড আছে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। উম, আহ, আহ, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। আজকে আমাদের টপিকটা হলো, আমরা যেটা করতে চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমাদের কাছে যখন ফিজিবিলিটি অ্যানালাইসিসের রিপোর্ট এর জন্য আসে, যে এই প্রজেক্টটা ঠিক কিনা, ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট থেকে আহ, যখন আপনি সিএফও, তখন অনেক সময় আপনাকে বলে, অনেক সময় মাল্টিন্যাশনাল কোম্পানি যখন হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে থার্ড পার্টি নিয়োগ দেয়। আমি গ্রুপ অফ কোম্পানিতে ছিলাম, মাল্টিন্যাশনালেও ছিলাম, এখন ফার্মের পার্টনার, সো এখন আবার আরেকটা সাইড দেখতেছি। তো যখন আপনার সিএফও আপনাকে বলে যে এই প্রজেক্টটা আসলে তুমি দেখো তো এটা ঠিক হবে কিনা, এটাই আমরা প্রজেক্টে ইনভেস্ট করব কি করব না, বা এইটাই করলে আমাদের কি কি হবে, তখন আমাদের আসলে কি কি করা উচিত, এই সেম জিনিসটা, এই কেসটা আমাদেরকে মানে আরেকটু করে আরেকটু ডিটেলস আরেকটু ডিফিকাল্টিস দিয়ে দিয়ে নিয়ে এইটা আমাদেরকে সিএ পরীক্ষার কেস স্টাডি নামের একটা সাবজেক্ট আছে। আপনারা যদি কেউ এখানে, অনেকে মনে হয় সিএসসিসি আছে, তারা হয়তো জানবেন যে সিএ তে ফাইনাল লেভেলে, অ্যাডভান্স লেভেলে কেস স্টাডি নামে একটা সাবজেক্ট আছে। ওই কেস স্টাডি যে সাবজেক্টটা, ওই সাবজেক্টের ভিতরে মানে ওইটা মেইনলি এই জিনিসই, যে আপনি প্রজেক্ট অ্যানালাইসিস করেন, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন এবং বলেন কোম্পানিকে, হাই লেভেলের অ্যানালাইসিস করেন। তো আমরা অতটা হাই লেভেল না, মোটামুটি মাঝামাঝি একটা করে নিয়ে আজকে দেখাবো যে আসলে একটা কোম্পানিকে কোনটা কোনটা দেখতে হয় বা কি কি করতে হয়। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, একটু বললেন যে স্ক্রিনটা দেখা যায় কিনা, হ্যাঁ। আর দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে জি ম্যাডাম। জি ওকে ওকে Okay. এখন আসি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, এটা আমরা বলতেছি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। এইটা একটু অ্যাডভান্স বাট কমপ্লেক্স না, নট দ্যাট মাচ কমপ্লেক্স, আমরা মোটামুটি অ্যাডভান্স আসছি। ABC Limited is a manufacturing company planning to diversify into the packaged beverage industry by launching a large-scale orange juice production project. তো এবিসি লিমিটেড একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে কি করতে যাচ্ছে, অরেঞ্জ জুস প্রোডাকশন প্রজেক্টে যেতে চাচ্ছে। এখন সে যাবে কি যাবে না, এটার একটা পয়েন্ট, তাই না? ডিউ টু দ্য সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড, ম্যানেজমেন্ট ইজ আনসার্টেন অ্যাবাউট দ্য প্রজেক্ট ভায়াবিলিটি। আপনাকে একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট নিয়োগ দেওয়া হলো, আপনি এখন বলেন যে আসলে করবো কি করবো না। এখানে কিছু ডেটা আপনি ম্যানেজমেন্টের কাছ থেকে নিছেন, এটা হচ্ছে মেশিনারি ইকুইপমেন্ট। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমাদের আহ আজকে বা পরবর্তীতে আমরা যখন আইএসআইএফআর গুলো দেখবো,
মানে এটার জন্য আমি যদি সব আইএসআইএফআরএস এর ইমপ্লিমেন্টেশন যেমন ফরেন এক্সচেঞ্জ বা এগুলো সব যদি এখানে আসলে ইমপ্লিমেন্টেশন করি, তো কেসটা অনেক বড় হয়ে যাবে এবং এইটা আসলে গোছায় করাটা একটু ডিফিকাল্ট। এখানে এই কারণে কয়েকটা আইএসআইএফআরএস, কিছু ট্যাক্সের ইমপ্লিকেশন, কিছু ভ্যাটের ইমপ্লিকেশন আমরা একটু অ্যাসাইড সেট অ্যাসাইড মানে আলাদা করে রাখছি যে ঠিক আছে এটা আমরা এখন দেখবো না, আমরা এখানে জাস্ট প্রজেক্টের কিছু কিছু ইনফরমেশন দেখবো। ওই ট্যাক্স, ভ্যাট এবং আইএসআইএফআরএস এর কিছু কিছু জিনিস এখানে ই করে রাখা আছে। পরবর্তীতে আমরা যখন আইএসআইএফআরএস পড়বো তখন ওইটা নিয়ে আবার চিন্তা করব বা ওইটার ইমপ্লিমেন্টেশন তখন দেখবো। প্রজেক্টের আমরা ইনফরমেশন কি পাইছি, একটা হচ্ছে মেশিনারি ইকুইপমেন্ট 15 crore, ফ্যাক্টরি সেট আপে কত লাগবে 3 crore, ইনিশিয়াল ওয়ার্কিং এনভায়রনমেন্ট 2 crore, project life 5 years, salvage value of machinery end of year 5, salvage value of machinery 5 বছর শেষে 2.5 crore, working capital will be fully recovered at the end of year 5, মানে ওয়ার্কিং ক্যাপিটাল আপনি যা দিচ্ছেন তা 5 বছরের লাস্টে চলে আসবে। কর্পোরেট ট্যাক্স রেট 30% ধরছি, এখানে আমরা মানে একটা হাইপোথেটিক্যাল একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি বা একটা পার্সেন্টেজ ধরে নিচ্ছি। আমি জানি যে পার্সেন্টেজ এটা বাংলাদেশে আরো কম, ঠিক আছে, বাট আমরা তারপর একটা ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ডিসকাউন্ট রেট, এটাও 12% আমরা একটা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যাল। আর ডেপ্রিসিয়েশন মেথড আমরা একটু সহজ করার জন্য স্ট্রেট লাইন মেথডটা ধরে নিছি। প্রথম 5 বছরে সেলস রেভিনিউ কত, 120 million, 140, 160, 180 আর 200, অপারেটিং কস্ট 70, 80, 90, 100, 110। আচ্ছা, ABC Limited is evaluating different financing structures for um, 20 crore ইনভেস্টমেন্ট। এখন 20 crore কোথায় আসছে আমরা একটু দেখি। 20 crore ইনভেস্টমেন্ট তার কোথায় আমি পাইছি, পাইলাম হচ্ছে এই যে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, তাই না? এটা লাগবে 15, ফ্যাক্টরি সেট আপে 3, 15 আর 3 18, আর ইনিশিয়াল ওয়ার্কিং 2 18, এই টোটাল হচ্ছে 20 কোটি। আচ্ছা, দ্য কোম্পানি ক্যান টেক ব্যাংক লোন ফাইন্যান্সিং 13%, 13% দিতে পারে, উইথ প্রসেসিং ফি 1%, এত 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 ইনস্টলমেন্ট এত, এটার অ্যানুয়াল ইনস্টলমেন্ট এত, or the company can take directors loan 9%. Moreover, the company has surplus fund which is invested in FDR earning 10% interest on it. আচ্ছা, আমি একটু বলি এখানে আপনাদের এই ইসের ভিতরে আমরা একটু সহজ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন দেখা গেছে যে ঠিক আছে একটু সহজ করার জন্য একটু কমায় মানে কোশ্চেনে দিচ্ছি, কিন্তু অ্যান্সারে দেখা গেছে যে ঠিক আছে একটু কমই করার চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে। কারণ কেস আপনার ভয়েসটা একটু লো এগেইন। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। কারণ কি একটা কেস কেস আপনি মানে কেস স্টাডি বা কেসটা এমন যে আপনি যদি প্রপার মানে মনে করেন রহিম একজন আর করিম একজন, রহিম তার যুক্তি অনুযায়ী বলল যে এই প্রজেক্টে ইনভেস্ট করা উচিত, সেটাও ওকে। আবার আরেকজন যুক্তি অনুযায়ী বলল যে এই প্রজেক্টে ইনভেস্ট করা উচিত না, সেটাও ওকে। কারণ দুইটাই তো আসলে প্রজেকশনের উপর ডিপেন্ড করে। প্রজেকশন কারোর একরকম কারোর আরেক রকম, দুইটা দুই রকম হইতেই পারে, দুইটা দুই ধরনের ইনফরমেশনের কারণে বা যুক্তির কারণে লজিকের কারণে অ্যান্সার দুইটা আসতেই পারে। কিন্তু ওইখানে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে সে কি কি ইনফরমেশন নিছে, তার ক্যালকুলেশনটা সঠিক আছে কিনা, এই আর কি, এই ধরনের কিছু কথাবার্তা। Surplus fund as a company which is invested in FDR earning 10% interest on it, analyzes project feasibility with best financing option, also identify any CSR or other risk factors for the project and advise how to mitigate that. আচ্ছা, সেটা এরপরে আসেন আমরা রিপোর্টটা দেখি। এখন একটু মনে করে দেখি, আমাদের মেশিনারি আর সেটআপ বোধ ছিল 15 আর 3 আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 2 কোটি, তো 15 আর 3 18, 18 কোটি ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, 18 কোটিকে 5 দিয়ে ভাগ দিছি 3,60,00,000 পার ইয়ারে তার ডেপ্রিসিয়েশন। রেভিনিউ 12 কোটি, 14 কোটি, 18, 20 ইত্যাদি ইত্যাদি। অপারেটিং কস্ট 70, 80, 90, 100, 110 মিলিয়ন পর্যন্ত দেখছি, সেটাই দিচ্ছে এখানে আমরা। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে সিওজিএস আলাদা আনেন নাই কেন, বা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, ওই যে বললাম যে আমরা জিনিসটা একটু সহজ করার জন্য আর কি আনছি, কিন্তু আপনার ক্যালকুলেশন তো আলটিমেটলি রেভিনিউ, সিওজিএস, জিপি, অ্যাডমিন ট্যাডমিন এগুলো সব মিলে ওইভাবেই হবে। আমরা একটু সহজ করার জন্য দেখছি যে এটা কত সহজে বোঝানো যায়।
ডেপ্রিসিয়েশন 3.64 আনছি, 36 মিলিয়ন চলে আসছে। তারপরে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স তাহলে কত আসছে? 14, 24, 34, 44, 54 মিলিয়ন। আর ট্যাক্স কত আসছে? এটা আমার পুরোটাই এক্সেলে করা, এক্সেল উঠায়নি, মানে আবার এক্সেলে গেলে সমস্যা, এই জন্য এক্সেল উঠায় এখানে নিয়ে আসছে আর কি। আর ট্যাক্স কত? 42। আর মানে এটা হচ্ছে 30%, ইবিআইটি 30%, নেট ইনকাম এত। এখন নেট ইনকামের সাথে আবার ডেপ্রিসিয়েশন তো আসলে নন নন ক্যাশ আইটেম, তাই না? নন ক্যাশ আইটেমটা আবার যোগ করে ফেলছে, এরপর অপারেটিং ক্যাশ ফ্লো বের করছে। এরপর আসেন টার্মিনাল অ্যাডজাস্টমেন্ট করছে। এটা কোন ক্যালকুলেশনের জন্য লাগতেছে একটু আমি দেখি, দেখেন। ওয়ার্কিং ক্যাপিটাল রিকভারি হবে আহ কত? 20 মিলিয়ন, মানে 8, 15, 3 সেট আপ, আর 2 হচ্ছে আপনার ওই যে ইসের মানে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। তো এই পুরাটা রিকভারি হবে বলছে 20। ফাইনাল ইয়ার ক্যাশ ফ্লো 73.8 প্লাস 20। মানে ফাইনাল ইয়ারে ক্যাশ ফ্লো আপনার শুধু এইটাই হবে না, যেটা আপনার অপারেশনের থেকে ক্যাশ ফ্লো আসার কথা, সেটা তো আসবে আসবে। আবার বলতেছে যে না, ওই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলছিল যে ক্যাপিটাল 5 বছরের লাস্টে ওইটা আসবে, ওইটা বলতেছে টার্মিনাল ভ্যালু বের করছে। এখন আসেন এনপিভি ক্যালকুলেশনে। এনপিভি ক্যালকুলেশনের প্রথমে তো আপনি 20 কোটি দিয়ে দিচ্ছেন, মাইনাস। এরপরে এইখান থেকে আমরা এই যে যে অপারেটিং ক্যাশ ফ্লো বের করছি, এই 1, 2, 3, 4, 5, 5টা বছরের অপারেটিং ক্যাশ ফ্লো এখানে বসাইছি। তবে ফিফথ ইয়ারে যে টার্মিনাল ভ্যালু বসাইছি, কারণ ফিফথ ইয়ারে ওই 20 কোটি, 20 মিলিয়ন, ওই 2 কোটিটা আবার ফেরত আসতেছে, এই জন্য এটা এটার সাথে যোগ করে বসাইছি। বসাই আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর যেহেতু আমরা দেখছি যে 12% আমরা ধরছি, 12% দিয়ে আমি বের করলাম যে আমার এখানে এনপিভি কত। তাহলে ফুল প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু, আমি যদি প্রজেক্টে ইনভেস্ট করি 20 কোটি, তার থেকে নেট প্রেজেন্ট ভ্যালু আমি যেটা প্রত্যেক বছর 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 পাবো, সেটা নেট বর্তমানের যে প্রেজেন্ট ভ্যালু, এইটা কত আসছে সেটা আমরা দেখি। এই যে এইখান থেকে তাহলে আমি প্রথমে ডেপ্রিসিয়েশন বের করে, তারপরে স্ট্রেট লাইনের ডেপ্রিসিয়েশনটা আনছি, এনে তারপরে এখানে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লোটা বের করছি। বের করে টার্মিনাল ভ্যালু বের করে এনপিভি বের করছি। এনপিভি বের করে দেখলাম যে আমার 5 বছরে আসলে 20 কোটি ইনভেস্ট করলে 2,12,00,000 আমার প্রেজেন্ট ভ্যালু আসে, মানে প্লাস 2,12,00,000 আসে। 5 বছর আমার গেইন। আচ্ছা, নাম্বার ওয়ান গেল। তাহলে আপনি নেট আপনার লাভ আসবে কত 5 বছরে আপনি বলবেন? তাহলে 2,12,00,000 বলতেছেন। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে। আচ্ছা, এবার রেভিনিউ সেন্সিটিভিটি অ্যানালাইসিস করব আমরা একটু। রেভিনিউ সেন্সিটিভিটি অ্যানালাইসিস কি? সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা মানে হচ্ছে আপনার যে কোনো একটা বেঞ্চমার্ক, মানে যে কোনো একটা এই নিলেন যে, সে ফর এক্সাম্পল যে আমি একটা প্রোডাক্ট বানাইতেছি, আম, মনে করেন একটা অয়েল বানাইতেছি, অ্যালমন্ড অয়েল বানাইতেছি। ওই অ্যালমন্ড অয়েলের ভিতরে এলএলপি থাকে। এখন কোথাও 70% থাকে, কোথাও একটু কম বেশি থাকে, যাই হোক। এখন সেন্সিটিভিটি অ্যানালাইসিস মানে হচ্ছে আমি ধরলাম যে 70% দিব। আচ্ছা, তখন আমি 73% দিয়ে দেখি তো কি হয়। আবার 67 বা 68% দিয়ে দেখি তো এলএলপি মানে প্রোডাক্ট ওই এলএলপি হচ্ছে দিয়ে কি হয়। এই যে আপ ডাউন করে একটু চেক করা, এটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সেন্সিটিভিটি অ্যানালাইসিসে আমরা -10% ধরে একটু দেখতে যাচ্ছি যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। তো সেন্সিটিভিটি অ্যানালাইসিস আমরা ওই যে ওইখানে দেখছিলাম 120, এটা কিন্তু 120, 140, 160, এটা কিন্তু ওই যে ওইখানে যে কেস ছিল, কেসের ভিতর ছিল। এই দেখেন 120, 140, 160, ওইটা। তো আমি যখন এখন একটু 10% কমায় দেখতে চাই যে আসলে যদি 10% কম হয় তাহলে এনপিভির অবস্থা বা আপনার অপারেটিং ক্যাশ ফ্লোর অবস্থা কি হয়, তখন এইটা আপনি স্ট্রেট 10% যদি বাদ দিতে হয় তাহলে 90% করে দেন, তাইলে তো এটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা তো এই পর্যন্ত বুঝছি, তাই না? এই জি, পর্যন্ত বোঝা যাচ্ছে। এখানে কোনো কোশ্চেন আছে? এখানে মনে হয় কোনো কোশ্চেন নাই, তাই না? আচ্ছা, এইবার সেন্সিটিভিটিতে আসি যে আমরা 10% একটু কমায় দেখি। কারণ রেভিনিউ আমি এখানে যেটা ধরছি, মানে ওই ইসে যেটা ধরা আছে, কেসে যেটা ধরা আছে, ওইটা তো আলটিমেটলি আপনার ই না, কি বলে এটাকে, মানে ওটা তো প্রজেকশন।
ওরা তো 100% আমি শিওর না, এই জন্য 10% বাড়ায়, 10% কমায়, 20% কমায় একটু দেখি। তো সেন্সিটিভিটির জন্য প্রথমে 10% আমি কমাইছি, 10% কমায় দেখলাম যে অপারেটিং ক্যাশ ফ্লো কত। অপারেটিং ক্যাশ ফ্লো 10% কমায় দেখি যে এইটা, ওই যে রেভিনিউ যেটা বের করছে রেভিনিউটা বসাইছি, অপারেটিং কস্ট, ডেপ্রিসিয়েশন, ইবিআইটি কত আসছে সেটা বের করছি। আপনি এটা উল্টাও করতে পারেন যে ইবিআইটি থেকে আপনি বাদ দিয়ে দিলেও হয়ে যাচ্ছে। ইবিআইটি থেকে যদি আপনি বাদ দিয়ে দেন, এর আগে যেটা বের করছিলাম যে এটা, ওইটার সাথে অ্যাডজাস্ট করলেও হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট অ্যাডজাস্ট অপারেটিং ক্যাশ ফ্লোর সাথে এই 10% রেভিনিউ অ্যাডজাস্ট করলে হবে না। কিন্তু কেন হবে না? কারণ আপনার এখানে ট্যাক্সের অ্যামাউন্ট কিন্তু 30% অন দিস অ্যামাউন্ট, তাই না? অন দিস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের উপর ট্যাক্স, তো এই কারণে আপনার কিন্তু মানে মিলবে না যদি আপনি এটার সাথে যোগ করে দেন, উল্টা করে দেন বা বিয়োগ করে দেন। তো ইবিআইটি বের করে তারপরে এটার উপর 30% করলাম, এরপরে আপনার ডেপ্রিসিয়েশনটা অ্যাড ব্যাক করলাম, অপারেটিং ক্যাশ ফ্লোটা নিয়ে আসলাম, নিয়ে এসে অপারেটিং ক্যাশ ফ্লোতে এখন আবার টার্মিনাল ভ্যালুটা বের করতে হবে, যেহেতু ওইখানে ছিল 73, এখন তো টার্মিনাল ভ্যালু কমে যাবে আর একটু। আচ্ছা, এরপর আসেন এনপিভি ক্যালকুলেশন, 10% রেভিনিউ মাইনাস 10% রেভিনিউ করছি। আর একটা কি করছি, 15% ডিসকাউন্ট রেট এটাতে করছি। 893, 15% না 12%, এটা মনে হয় 12% না 12% ঠিকই আছে, এইটা টু হবে, যাই হোক। 12% ডিসকাউন্ট রেটে আমরা করে দেখছি যে আসলে এই এনপিভিটা এখন কত হয়। এর আগে দেখেন যে এর আগে এনপিভি কত আসছিল, 2,12,00,000, এখন আসছে কত দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি দেখা যাচ্ছে। এখন দেখেন 1,10,00,000, মানে 1,00,00,000 ধাম করে পড়ে গেল, জাস্ট আপনি 10% রেভিনিউ কমাইছেন আর অটোমেটিক কিন্তু 1,00,00,000 পড়ে গেল। তাহলে আমি যদি আরেকটু রেভিনিউ কমাই দিই, সে ফর এক্সাম্পল কোন একটা কারণে যদি এমন হয় যে আহ আপনার রেভিনিউ কোন একটা বছরে, যে একটা সিঙ্গেল বছরেই হোক, যে আরেকটু কমে গেল, তখন কিন্তু এটা মাইনাসে চলে আসতে পারে। তো সেন্সিটিভিটি অ্যানালাইসিস এই জন্য করা হয়। আচ্ছা, এরপর আসেন আইআরআর। আইআরআর এ আমরা কি করি, আইআরআর এ আমরা ক্যাশ ফ্লো আমরা ওখানে থেকে পেয়ে গেছি অলরেডি। আমরা যে ফান্ডামেন্টাল যেটা পাইলাম, প্রথম যেটা পাইলাম সেটা তো আমি ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লো পেয়ে গেছি। এখন আমি 15%-এ একবার দেখবো যে 15%-এ কি অবস্থা হয়। ডিসকাউন্ট রেট যদি 15% হয়ে যায় তখন কিন্তু 39 লাখ। আবার দেখবো 16%-এ, এটা কিভাবে করছি, 16%-এর ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে এইটা দিয়ে এটাকে গুণ করলে এটা চলে আসে প্রেজেন্ট ভ্যালু। তখন দেখি কি, আইআরআর যদি ডিসকাউন্ট রেট 12% না হয়ে 15 বা 16% হলে আইআরআর এর কিন্তু একটা চেঞ্জ চলে আসছে, তো এখানে কিন্তু মাইনাস চলে আসছে, নেট প্রেজেন্ট ভ্যালু উল্টা মাইনাসে চলে আসছে, তাই না? এখন ফাইন্যান্সিং অপশন অফ এবিসি লিমিটেড, এটাতে যাই, ওইখানে কিন্তু প্রথমে আমি দেখলাম যে প্রজেক্ট আমি নিব কি নিব না, প্রজেক্ট আমি নিব কি নিব না সেটা আমি এনপিভি করছি, আইআরআর করছি। আপনি আরো করতে পারেন, একটা না, আপনি সে আপনি পে ব্যাক পিরিয়ড করতে পারেন, আপনি আম, আরো যে ডিসকাউন্টের অনেক যেগুলো আছে সেগুলো আপনি করে দেখতে পারেন যে আসলে প্রজেক্টটা আমি নিব কি নিব না, এরকম আরো কতগুলো আছে, হ্যাঁ। তো এখন আসেন ফাইন্যান্সিং অপশন, আরেকটা মেজর পার্ট এটা। তাদের কোশ্চেন থাকে যে আমরা কি ব্যাংক থেকে ফাইন্যান্স নিব, নাকি আমরা নিজেরা ইনভেস্ট করব, নাকি ক্রাউড ফান্ডিং করব, কি করব। এখন আসি এখানে, আপনার ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে 20 crore, তাই না? ব্যাংক লোন বলছিল 13%। এখন 13%-এর ইন্টারেস্ট দিয়ে অ্যামোর্টাইজেশন টেবিল আগে বানাইতে হবে। অ্যামোর্টাইজেশন টেবিল কিভাবে বানাবো, আমাদের ওপেনিং ব্যালেন্স এর উপরে আমরা ইন্টারেস্ট রেট বসাইলাম, ইনস্টলমেন্ট সাইজ বসাইলাম, ইনস্টলমেন্ট সাইজের পরে প্রিন্সিপাল রিপেইড বসাইলাম এবং ক্লোজিং ব্যালেন্স বসাইলাম। ইনস্টলমেন্ট সাইজ আমার 5,68,00,000 চলে আসলো। এখন তাহলে 5,68,00,000 থেকে আপনি যদি এইটা বাদ দিয়ে দেন, ইন্টারেস্ট যতটুকু আছে আপনার ওইটা যদি বাদ দিয়ে দেন, আপনার প্রিন্সিপাল পেইড চলে আসলো, রিপেইড চলে আসলো। তারপর আপনি ক্লোজিং ব্যালেন্সটা দিলেন, আবার ক্লোজিং ব্যালেন্সটা দিয়ে 13% দিয়ে আপনি ইনস্টলমেন্ট দিলেন, তারপরে এই দিলেন, দিয়ে আপনি আবার চলে আসলেন। এভাবে করতে করতে যেহেতু আমার লোনটা অ্যাকচুয়ালি নেওয়া এবং 5 ইয়ার্স এর ভিতরে, আমার কথা হচ্ছে আমি ক্লোজ করে দিব, সুতরাং লাস্টে কিন্তু জিরো আসতে হবে।
লাস্টে জিরো হয়ে যেতে হবে, লাস্টে যদি জিরো না হয় তাহলে আবার হবে না। এখানে হাই অ্যানুয়াল ক্যাশ আউটফ্লো আমরা কি দেখতেছি, 5 কোটি কত, 28 কোটি 40, মানে 20 কোটি নিয়ে আপনাকে 28 কোটি 40 লাখ টাকা দিতে হবে, এবং প্রতি বছর বছর 5 কোটি 68, 8 কোটি 40 কিন্তু আপনার এই 20 কোটির জন্য লাগছে। আবার ট্যাক্স বেনিফিট কি, ট্যাক্স একটা বেনিফিট আছে, এটা কি, এটা হচ্ছে ইন্টারেস্ট ইজ ট্যাক্স ডিডাক্টেবল। আপনার ইন্টারেস্ট যতটুকু পে করছেন সেটা তো আসলে ট্যাক্স ডিডাক্টেবল, তো একটা সুবিধা, তাই না? এবার আসেন ডিরেক্টর লোন। ডিরেক্টর লোন, লোনের কি অবস্থা বা ইসের কি অবস্থা সেটা বলি। ডিরেক্টর লোনের অবস্থা যেটা সেটা হচ্ছে আপনি, আহ, আমরা এখানে বললাম যে আম, আপনার যে আছে 20 কোটি টাকা বা 200 মিলিয়ন, এখানে একবারে লেখা। ডিরেক্টর লোন হচ্ছে 9%-এ, তো আমার এখানে ইন্টারেস্ট কত, ওটা তো আর অ্যামোর্টাইজেশন টেবিলে হবে না। কারণ ডিরেক্টর লোন আপনি ডাইরেক্ট দিয়ে মানে ওই পার্সেন্টেজে দিবেন, এই এই অ্যামোর্টাইজেশন টেবিল না, এটা ব্যাংক, এই জন্য আপনি এই অ্যামোর্টাইজেশন টেবিল করছেন। কিন্তু ডিরেক্টর লোন ওই অ্যামোর্টাইজেশন টেবিল না, আপনি ডাইরেক্ট বলবেন যে প্রতি এসে আমি আপনাকে 9% করে ইন্টারেস্ট দিব। আচ্ছা, দিলে আপনার ইন টোটাল কত হয় সেটা একটু দেখি। 5 ইয়ার্স এর টোটাল ইন্টারেস্ট আসে হচ্ছে 9 কোটি। এই 1.8, 18 মিলিয়নকে আপনি 5 দিয়ে গুণ করলে 90, মানে 90 মিলিয়ন বা 9 কোটি এটাই আসবে। তা আপনি এখানে দিচ্ছেন কত, এখানে এক্সেস দিচ্ছেন হচ্ছে 28 টু কি 8 কোটি 40, 8 কোটি আর সামথিং, এইখানে, 8 কোটি 40। হ্যাঁ, আর এইখানে দিচ্ছেন হচ্ছে 9 কোটি। তো এখানে একটু বেশি দিচ্ছেন। ইন এডিশন আরো একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনার এখানে ওই কি বলে এটাকে, লাস্টে যে আপনার কোনো বার্ডেন নাই, আর এখানে কিন্তু আপনি দিবেন কিন্তু লাস্টে যে কিন্তু আবার একটা বার্ডেন আছে, লাস্টে একটা এট আ টাইম আপনাকে ওই 20 কোটি ফেরত দিতে হবে। তো lower interest rate, low yearly burden, but high risk due to large final payment। আচ্ছা, এবার আসেন ওন ফান্ড। ওন ফান্ড এফডিআর অল্টারনেটিভ, ওনার টাকা আছে, উনি এফডিআর এ রাখতে পারবেন। ইউজ কোম্পানির ওন ফান্ড, কোম্পানির ওন 20 কোটি টাকা আছে, আইদার এটা এফডিআর এ করবে 10%, অথবা সে এটা এই করে ওই ব্যাংক থেকে লোন নিবে। অ্যানুয়াল লস্ট ইনকাম কি, সে যদি 10% এফডিআর এ না করে এই 20 কোটি সে প্রজেক্টে ইনভেস্ট করে, তাহলে তার অ্যানুয়ালি কত টাকা তার লস যাচ্ছে, 2 কোটি টাকা, 10%, তাই না? টোটাল 5 ইয়ার্সে কত, 10 কোটি টাকা। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল কোনো ক্যাশ আউটফ্লো অ্যাকচুয়ালি নাই, বাট আপনার ইনফ্লোটা কমে যাচ্ছে 10 কোটি টাকা। নো ফাইন্যান্সিয়াল রিস্ক, কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক নাই, বাট হিডেন কস্ট, এই যে অপরচুনিটি কস্ট আছে, অপরচুনিটি কস্ট কোনটা, অপরচুনিটি কস্ট হচ্ছে সরি, অপরচুনিটি কস্ট এইখানে আপনি এই যে 10%, মানে অপরচুনিটি কস্টটা কি সেটা আগে আমরা একটু বুঝি, তাহলে এটা সহজ হয়ে যাবে। অপরচুনিটি কস্ট হচ্ছে আপনি আরেকটা অপরচুনিটি লস করে ফেললে, দুইটা অপরচুনিটি আপনার কাছে আছে, আরেকটা নিয়ে, আরেকটা নেওয়ার কারণে, অপরচুনিটি এ এবং অপরচুনিটি বি, অপরচুনিটি এটা যখন আপনি নিবেন, বি তো আপনার লস হয়ে গেছে গেল, তো বি লস হওয়ার জন্য যে লস বা কস্ট হয় সেটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। যেহেতু এখানে সে এফডিআর করতে পারবে না, উল্টা এফডিআর এর অ্যামাউন্টের তাকে নিয়ে নতুন ওই প্রজেক্টে দিবে, তো এফডিআর এর থেকে তার প্রতি বছরে 10% যে ইনকামটা আসতো বা এফডিআর ইনকাম হইতো, সেটা কিন্তু তার এখানে লস। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার কি, এখানে ট্যাক্সের কথাবার্তা গুলো আমরা কিন্তু একটু ইগনোর করে দিচ্ছি, কারণ এগুলো আনলে আর লম্বা হয়ে যাবে। আচ্ছা, না, এখন, আপনার ভয়েসটা এগেইন লো হয়ে গেছে। এখন ঠিক আছে। জি। আচ্ছা, ওকে। আমি আসলে নিজেই কথা বলতে বলতে মাঝে মধ্যে লো হয়ে কথা বলে, ফিজিক্যালি ক্লাস নিলে আমার ই হয় না, কিন্তু ই করতে গেলে মাঝে মধ্যে লো হয়ে যায়, একটু বললেন আপনারা, হ্যাঁ। আর ও এই গেল, এইখানে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো নাই, হিডেন কস্ট আছে। এবার আসেন মিক্সড ফাইন্যান্সিং, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে মজার পার্ট। সেটা হচ্ছে আপনি যদি 50% ব্যাংক লোন নেন, তার মানে 10 crore কি ব্যাংক লোন নিতেছেন 13%, আর একটা 50% ওন ওন ফান্ড, 50% ওন ফান্ড নিলে তার মানে 10 কোটি আপনি ওন ফান্ড নিচ্ছেন কত, 10%-এ। এখন ওয়েটেড এভারেজ করেন, ওয়েটেড এভারেজ হচ্ছে 13% ব্যাংক লোন, 8.5 মানে হচ্ছে 50%, আর 10% হচ্ছে আপনার ওন ফান্ড, এইটা ওয়েটেড এভারেজ করে আপনার রেট আসতেছে কত, 11%। 11.5%। আচ্ছা, এখন আমরা এটা আস্তে 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 দেখি। এখন ব্যাংক লোন, ব্যাংক লোন হচ্ছে
আপনার 13% ছিল, এইটার বার্ডেন বেশি, রিস্ক মিডিয়াম, বাট এটা আসলে আহ একদিক দিয়ে ভালো, কারণ লাস্টে যে আপনার জোরে সোরে অনেক বড় অ্যামাউন্ট দিতে হবে না। ডিরেক্টর লোন এইটা আসলে ম্যাডাম রিস্ক লেভেল অনেক হাই, এখানে কারণ একটা লাস্ট। হ্যালো, জি জি জি। এখানে 50% ব্যাংক লোনের মধ্যে 30% এবং 50% অন ফান্ডের মধ্যে 10%, এটা জিনিসটা কি বুঝলাম না। এইটা 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 উপরে এর তার উপরে উপরে এটা। আচ্ছা। হ্যাঁ 30% দেওয়া আছে, 10% আছে। মানে 13% আর 10% এই দুটো কি, তাই তো? জি জি। না, উনি বলতেছে যে আচ্ছা এইটা আচ্ছা না আচ্ছা করে আমি 13 আর 10 23 এটা তো দুই দিয়ে ভাগ করলে তো এবার চলে আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা, তা আমি আমি একটু বলি, এটা আমি বললাম। একটু বলি, আমি একটু বলি মেহেদী হাসান ভাই, আমি বলি ওনার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিই। এইটা 13% হচ্ছে ব্যাংক লোনের ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট ব্যাংক লোনের, হ্যাঁ, 13%। আর 10% হচ্ছে এফডিআর এর ইন্টারেস্ট রেট। এফডিআর এর ইন্টারেস্ট রেট ওন ফান্ড 10% হচ্ছে যদি আপনি ওন ফান্ড ইউজ করেন, তার মানে আপনি কিন্তু এফডিআর টা করতে পারতেছেন না, যেটা আপনি করতে পারতেন অপরচুনিটি কস্ট আপনার 10%। এই যে এটার উপরে যেটা, এটা দেখেন অপরচুনিটি কস্ট, এফডিআর এর রেট 10%। আপনি যদি এফডিআর করে রাখতেন কোম্পানির অলস ফান্ড, আইডল ফান্ড পড়ে আছে, এখন এটা যদি আপনি এফডিআর করতেন, তাহলে কিন্তু আপনি 10% একটা ইন্টারেস্ট পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন যেহেতু আপনি না পাচ্ছেন না, এই জন্য কিন্তু ওই 10% চলে যাবে না। এই 10%টা এখানে নিয়ে আসা। আমরা মিক্সড ফাইন্যান্সিং মানে ওকে। এটা আমরা একটা অ্যাজাম্পশন করছি, যদি আমি 50% ব্যাংক লোন নেই আর 50% ওন ফান্ড নেই, তাহলে কি অবস্থা হবে। এখন যখন আমরা এরকম ধরবো, তখন ওয়েটেড এভারেজ কস্টটা বের করে নিব। ওয়েটেড এভারেজ কস্ট হচ্ছে এইটা, যদি আমি এটা 50 আর 50 না ধরে, ধরেন এটা 60 আর 40 ধরতাম, তাহলে এখানে 0.6 দিয়ে গুণ দিতাম আর এটা 0.4 দিয়ে গুণ দিতাম। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে। এখন আসেন ডিরেক্টর লোন। এইটার অ্যানুয়াল বার্ডেন লো, বাট এইটা কিন্তু একটা রিস্কি পার্ট। কারণ কি, একদম 50 ইয়ারে যে আপনার যখন হঠাৎ করে 20 কোটি দিতে হবে, তখন কিন্তু তার প্রজেক্টের জন্য একটা মেজর বার্ডেন হয়ে দাঁড়াবে। আচ্ছা, ওন ফান্ড হলে একটু সেফ ভাবে থাকা যায়, এটা সত্যি, রিস্ক এরকম নাই, বার্ডেনও মডারেট বলা যায়। আর মিক্সড ফাইন্যান্সিং হলে এটা একটা ব্যালেন্সড অবস্থা, আপনি ওন ফান্ডও নিলেন, আপনি ব্যাংক লোনও নিলেন, একটা ব্যালেন্সড অবস্থা। এটা রিস্ক লেভেলও ব্যাংকেরটার জন্য একটু আপনার মিডিয়াম একটা রিস্ক আছে। আর সাস্টেনেবিলিটি এটা আমরা বলতেছি যে বেস্ট একটা ওয়ে। তো এই চারটার মধ্যে আমাদের বলা যায় আপনি এটাতে চলে যান, মিক্সড ফাইন্যান্সিং এ চলে যান। এখানে আমি এই পর্যন্ত করছি, সে আমি বলছি 50-50 করতে। আপনি আরো ক্যালকুলেশন করতে পারেন। কিভাবে? আপনি বলতে পারেন যে না, মানে এই জিনিসগুলো আসলে অনেক ধরনের ভাবে চিন্তা করা যায়, তো তো আপনি চিন্তা ওইভাবে করতে হবে। যেমন আমি কোনো একটা সময়, এমডি দের মাথা আসলে কিন্তু অনেক চলে, সত্যি কথা বলতে কিন্তু যে কোনো কোম্পানির এমডির মাথা কিন্তু আসলে অনেক চলে, ওনারা অনেক কিছু বোঝে জানে। কোনো একটা সময় আমি একটা প্রজেক্ট নিয়ে এরকম কাজ করছি। কাজ করার পরে আমি ওইখানে হেড অফ অ্যাকাউন্টস ফাইন্যান্স নিয়ে ছিলাম। তো হেড অফ অ্যাকাউন্টস ফাইন্যান্সের কাজ করছি করে, ওই রিপোর্ট টিপোর্ট করে নিয়ে গেছি। ওকে ভালো, সে ক্যালকুলেশন সবকিছু দেখে আমি পুরাটাই চিন্তা করছি যে এক স্টাইলে উনি লাস্টে যে আমাকে বলতেছে, মানে যেটা কখনোই হয় নাই, সেই জিনিস আমাকে বলতেছে যে শাহবাজ, হোয়াট অ্যাবাউট ওভারহেড, দেয়ার ইজ নো ওভারহেড ইনফরমেশন। যখন এটা বলছে তখন আমি আসলে পুরাই তো এরকম আর কি। আপনাদেরও ওই জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমি মনে করেন এখানে 50-50 দিছি ব্যাংক আর ওন ফান্ড, আপনি বলতে পারেন যে না, আমি 40% দিব ব্যাংক লোন, আমি ডিরেক্টরের কাছ থেকে নিব 10-20%, আমি ওন ফান্ড থেকে নিব 20%, এই হবে আমার 100%। আবার আরেকটা বলতে পারেন যে না, এটা 20% নিব বা 30%, ব্যাংক লোন আমি 30 নিব, আর ডিরেক্টর লোন আমি 30% নিব, আর ওন ফান্ড আমি 40% নিব, মানে টোটাল 20 crore। এরকম বিভিন্ন ধরনের আহ ম্যাচ আমরা করতে পারি এটাতে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে হবে কোনটা আসলে এক্স্যাক্টলি, আপনি বেশি যখন, মানে হ্যাঁ, প্রায়োরিটি দেওয়া যায় আর কি, মানে আমার কারেক্ট জন্য বেনিফিট হয় আর কি কারেক্ট আর ইউ কি। আর, কারণ আপনি যখন জুনিয়র লেভেলে কাজ করবেন, তখন তো আপনাকে সিনিয়র কেউ বলে দিবে, আপনি ক্যালকুলেশন গুলা করবেন বা এগুলা নিয়ে ইনফরমেশন দিবেন, যাচাই বাছাই করবেন, ব্যাংকে থেকে ইনফরমেশন নেবেন। বাট আপনি যখন সিএফও,
তখন কিন্তু আপনাকে শুধু চিন্তা করতে ডিসিশন হবে, মেকার। হ্যাঁ, ডিসিশন আপনাকে মেকার। ডিসিশন নেওয়ার জন্য চিন্তা করতে হবে। আপনার জুনিয়র করে নিয়ে আসবে, আপনি তখন বলবেন যে না তুমি এইটা না, এটা কেন করছো, ওইটা আরো এইভাবে চিন্তা করে দেখো, আরো এইভাবে চিন্তা করে দেখো। ওই চিন্তার ক্যাপাসিটিটা, একটা প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস দেখলে আসলে ওই চিন্তার ক্যাপাসিটি গুলা বাড়ে। এগুলো আছে অনেকের মাথার মধ্যে, এগুলো আছে, কিন্তু চিন্তার ক্যাপাসিটি বাড়ে যে না এটা এইভাবে না, এটা তো এইভাবেও করা যায়। এনপিভি হ্যাঁ, আইআরআর করলাম কিন্তু পেব্যাক পিরিয়ড তো আমার বাদ হয়ে গেল, ওইটা তো আমার একটু করে দেখার দরকার ছিল। আরো কত মেন আছে পয়েন্ট, না। হ্যাঁ, মেন পয়েন্ট হলো কোম্পানিকে কিভাবে আমি কোম্পানি এটা থেকে আসলে বেনিফিট পাবে কি পাবে না সেইটার ইনফরমেশন গুলা নিয়ে ডিটেইলসে এমডির সাথে আলোচনা করা, মেইন পয়েন্ট এটা। না, সেটাই তো মানে বিশেষ করে আচ্ছা, মানে হ্যাঁ, কোম্পানিকে আমি কিভাবে বেনিফিট করতে পারবো সেটা তো আমাকে এক্স্যাক্টলি, মানে ম্যানেজমেন্টকে জানাইতে এক্স্যাক্টলি। হবে। আমি যদি হ্যাঁ, আগে আপনি যদি যখন সি নেগেটিভ সুটে, চিন্তা করি আমাকে জানাতে হবে পজিটিভলি, দেন ওর কি নেগেটিভ আছে সেগুলো জানাইতে হবে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ চিন্তা হ্যাঁ, হচ্ছে ম্যাচ এক্স্যাক্টলি করতে এক্স্যাক্টলি। ম্যাচ করে সাথে যেটা হাই মানে ই হবে সেটাই আমি ডিসিশনটা নেবো আর কি। এক্স্যাক্টলি, এখানে আমি, আপনি এইরকম মানে স্পেসিফিক বলা যাবে না যে না এই ডিসিশনটাই ভালো হবে বা ওই জি, ডিসিশনটাই ভালো হবে। আপনি আরো অনেক চিন্তা করে মনে করেন 10টা অপরচুনিটি বা 10টা কম্পারিজন, এখানে তো আমি 4টা করছি, আপনি হয়তো 10টা কম্পারিজন করে দেখলেন যে আচ্ছা কোন স্টাইলটা সবচেয়ে ভালো হয়, কোন পার্সেন্টেজটা সবচেয়ে কম হয়, কোনটা আমি লোয়ার লেভেলে নিয়ে যেতে পারি, কোম্পানিকে কিভাবে বেনিফিট করতে পারি, সেটাই আর কি। আচ্ছা, এরপরে আসি। এই যে এখানে একটা আম, আমরা আসলে কিছু, এটাকে কি বলে, আমরা এখানে সবাই তো অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের লোকজন, তাই না? জি। না না, আচ্ছা, আমরা, এখানে সবাই কি ফাইন্যান্সের, অ্যাকাউন্ট ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড সবার? নো, আমার যেমন না, আচ্ছা, আমি অনলি না আপু কমার্শিয়াল। আপনি কিসের থেকে, কোন আ- ব্যাকগ্রাউন্ড আপু? লিমা আপু? জি আপু, আমি হ্যাঁ আপু। বেসিক্যালি ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড না, আমি কমার্শিয়ালে 13 বছর কাজ করছি, আচ্ছা এক্সপোর্ট ইম্পোর্ট আচ্ছা। নিয়ে। হুম 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 হুম। এক্সপোর্ট তো ইম্পোর্ট আমার নিয়ে কাছে কিছু কমার্শিয়ালে কিছু কাজ টার্মস করছেন, তাই নট তো? ক্লিয়ার। জি জি জি, আচ্ছা আপনি যখন ক্লাসের আচ্ছা। অনেক টার্মস আমার কাছে আসলে ক্লিয়ার না, আমি একটু ওকে, ডিফিকাল্টি ফেস করছি এই কারণে। আচ্ছা, কোনো সমস্যা নাই আপু, আপনি এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। টেনশন করার দরকার নাই আপু, এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে জি যাবে। জি, থ্যাংক ইউ। আপু আপনি কমার্শিয়ালে, তাই তো? হুম। জি জি, ওকে, কোথায় আছেন আপু? কমার্শিয়াল আহ, এন্ড সাপ্লাই আপু চেইন। আমি হচ্ছে নিমা আপু কোথায় আমি আছেন আছি আপু, মানে? আমি আছি হ্যাঁ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডেপুটি আচ্ছা ম্যানেজার হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে আপু, আমি আপনার সাথে ইনশাল্লাহ কমিউনিকেট হবে। শামসুল হাসান ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না, আমারও ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড না, আমি জেনারেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ট্রিপলিতে, এরপরে আমি আচ্ছা। আরএমজি সেক্টরে আছি এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসেবে। অনেক কিছু ও ক্লিয়ার আচ্ছা না, আচ্ছা বাট আচ্ছা। আমি এমবিএ তে কিছু কিছু মিলতেছে। এটা এমবিএ যখন করছিলাম তখন হুম হুম। এটা first time। আপনি কি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে? জি 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 আপনাদের সাবজেক্ট তো খুবই ভালো সাবজেক্ট একটা। জি। এখন আমি আ- ইন্ডাস্ট্রিয়াল সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, কোথায় আছেন ভাই আপনি? এটা মাহাদিন গ্রুপ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে, হ্যাঁ, কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে আরো বুঝতে পারছি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা, আমি ক্লাসের লাস্টে মোটামুটি একটু জিজ্ঞেস করব, আর সবার একটু জিজ্ঞেস করে নিব যে ব্যাকগ্রাউন্ড কিরকম। কারণ ব্যাকগ্রাউন্ড কিরকম এটা জানার উপরে স্লাইড কিছু চেঞ্জ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড আসলে যে না জেনে আমি আসলে একটু অন্য ভাবে করছি। যাই হোক, যাদের এইখানে হবে, মনে করেন কেউ যদি এরকম হয় যে বুঝতেছেন না বা এরকম বুঝতে কষ্ট হচ্ছে, টেনশনের কারণ নাই, তারা ইনশাল্লাহ বুঝে যাবেন এটা, হ্যাঁ। সময় আস্তে আস্তে টাইম গেলে বুঝে যাবেন। এখন আমরা যারা এখানে ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডের আছি, তাদের মধ্যে কিন্তু একটা মেজর ঝামেলা আছে। আমরা হচ্ছে আহ, এই পার্টটুকু পর্যন্ত ভালোভাবে অনেক চিন্তা ভাবনা করি, ক্যালকুলেশন দিয়ে আমরা একদম মানে এক্সেল ফাটাই ফেলি, হ্যাঁ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এটা একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু একটা জুসের মানে প্রজেক্টটা একটা জুস রিলেটেড, তাই না? তো প্রজেক্ট জুস রিলেটেড হইলে আমাদের এটার সাথে কিন্তু আরো অনেক কিছু রিলেটেড, অনেক মানে অনেক কিছু রিলেটেড, শুধু একটা দুইটা জিনিস না। এগুলা যেমন রিস্ক আছে, এগুলা আমি মিটিগেট কিভাবে করব, কিভাবে এটা সামনে আগায় নিয়ে যাবো, এরকম কিন্তু
অনেক কিছু রিলেটেড আছে যে জিনিসটা আমরা আসলে মিস করে ফেলি। এখন ওই জায়গাগুলো আমি একটু দেখবো। আপনারা যখন প্রজেক্ট প্রোফাইল করবেন বা এমডি বা সিএফওর যখন আপনি এমডির কাছে আপনার ডেটাবেজ নিয়ে যাবেন, তাকে কিন্তু এই কোয়ালিটেটিভ ইনফরমেশন গুলো নিতে হবে। গুগল বা এআই এর সাহায্যে আপনার বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসতে হবে। সেই ইনফরমেশনে কি রিস্ক ফ্যাক্টর আছে সেটাও আনতে হবে। কারণ মানে ম্যাক্সিমামই দেখা যায় যে আমরা যদি একটু আহ দেখি ইন ডিপে রিসার্চ করে, সেখানে আপনি দেখবেন যে অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়। দেখা যায় যে আসলে মানে ফান্ড রিলেটেড প্রবলেমের চেয়ে আদার্স কোন একটা ঝামেলার কারণে প্রবলেম হয়ে গেছে, আদার্স কিছু একটার জন্য হয়ে গেছে। অনেক কোম্পানি কোটি কোটি টাকার মামলা খায় ছোট্ট একটা হয়তো এমপ্লয়ির একটা ছোট্ট একটা কারণে, মানে একদম ছোট ছোট কিছু একটা কারণে হয়তো সে একটা মামলা খেয়ে বসে আছে। এই ধরনের কিছু ঘটে, তো ওই জায়গাগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। যেহেতু এটা একটা জুস প্রজেক্ট, তো আমি এখানে কি প্রথমে চিন্তা করতে হবে কি ওয়াটার কনজাম্পশন কিন্তু জুস প্রোডাকশনে অনেক হাই হয়। জুসের জন্য আপনার অনেক হাই ওয়াটার কনজাম্পশন লাগে। আবার ওয়েস্ট ওয়াটার পলিউশন এইটাও কিন্তু হয় ফুড প্রসেসিং এ। কিন্তু যেহেতু আমি এসেছিলাম গ্রুপ অফ কোম্পানির, মানে আমার ওই সেক্টরটা এগুলো রিলেটেড ছিল, তখন আমি এটা দেখছি যেমন ওয়াটার কনজাম্পশনও লাগে সেই রকম আবার ওয়াটার ওয়েস্টও হয়। তো এগুলো আমি কিভাবে পাইপলাইনে নিয়ে আসবো সেই জিনিসও আমার মাথায় রাখতে হবে। সলিড ওয়েস্ট ফ্রম অরেঞ্জ পিলের একটা সলিড ওয়েস্ট থাকবে, পসিবল ইনক্রিজ ইন কার্বন ইমিশন থাকে। আচ্ছা, এখন আমার কি করতে হবে? ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি একটা বসাইতে হবে। রিসাইকেল অরেঞ্জ পিল, তো এইটাকে আমি রিসাইকেল যদি এমন ভাবে করতে পারি যেটা অ্যানিমাল ফিডে পরিণত হয়, তাহলে কিন্তু আমার ঝামেলা কমে যাচ্ছে। ইউজ ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, আপনি যে বোতল বা কার্টুন যাই ইউজ করেন এটা একটু ইকো ফ্রেন্ডলি করে নেন, জুটের বা এমন কিছু যেটা মানে হয়ে যাবে, আপনার এটা পরিবেশ দূষণ করবে না। এনার্জি ইফিশিয়েন্ট মেশিনারি, আবার ইকো ফ্রেন্ডলি বললে এখানে আবার আরো কথা আসে। এমডি তখন জিজ্ঞেস করবে ইকো ফ্রেন্ডলিতে কস্ট বেশি পড়বে না এটাতে কস্ট বেশি পড়বে, এইটা কতদিন থাকবে, এইটাতে প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের কোনো দুর্গন্ধ হবে নাকি, আম, এইটা আপনি যখন আপনি উঠাবেন কার্টুন ধরে, তখন তো ওরা জোরে জোরে আছাড় দেয়, কার্টুন অনেক জোরে জোরে ফালায়, তো ওইটা যখন এরকম মুভ হবে তখন কোনো প্রবলেম হবে নাকি, ফাটার চান্স কতটুকু, এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকবে। ইনভেস্ট ইন এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিটাও আমাকে দেখতে হবে যে আসলে সোলার প্যানেল মেশিনারি আমরা ইউজ করতে পারি কিনা। এবার আসেন হেলথ অ্যান্ড সেফটি, মেজর জিনিস আমাদের বিএসটিআই এর অনুমোদন তো লাগবেই, এটার তো আর কোনো কথা নাই। তাছাড়াও কন্টামিনেশন রিস্ক ইন ফুড প্রসেসিং, আপনার ফুড প্রসেসিং এইটাতে আসলে কতটুকু রিস্ক এইখানে আছে, কতটুকু কি আছে, আপনি প্রিজারভেটিভ দিচ্ছেন কিনা, প্রিজারভেটিভ এরও তো একটা রেট আছে, এর উপরে আপনি চলে গেছেন কিনা, হাইজিন ঠিক আছে কিনা, আপনার আইএসও এইটার একটা সার্টিফিকেট দরকার হবে ফুড সেফটির জন্য, কোয়ালিটি অডিট লাগবে বাই থার্ড পার্টি, স্ট্রিক্ট হাইজিন লাগবে, ওয়ার্কারদের জন্য ট্রেনিং লাগবে, দরকার হলে ট্রেনিং আপনি বাইরে থেকে নিয়ে আসতে পারেন। এবং এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কিন্তু বেশ অনেক যায়। এখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখানে আমি এইটুকু একটু বলে নিই। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখানে আমি বলে নাই কারণ কি আমি ধরে নিছি যে উনি যে প্রোডাক্টটা বানাতে চাচ্ছে বেসিক্যালি এইটার ফর্মুলা বা ব্লু প্রিন্টটা উনার কাছে আছে। যদি ব্লু প্রিন্টটা উনার কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট এমডি একটা চিন্তা করলো যে হ্যাঁ আমি এরকম একটা কিছু বানাবো, আর উনি বানাই ফেললো। আহ ওই জিনিস কিন্তু এরকম ঘটে না। যদি আপনি ব্লু প্রিন্ট এক্সাক্ট প্রোডাক্টের ফর্মুলা বা ব্লু প্রিন্ট যেটাই বলেন সেটা যদি আপনার কাছে না থাকে, তখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টেই কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। এরপর আসেন সোশ্যাল রেসপন্সিবিলিটি রিস্ক, এখানে ওয়ার্কিং কন্ডিশন দেখতে হবে ফ্যাক্টরির, লেবার ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা, চাইল্ড লেবার আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে বলি, এখানে আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলা তো মানে বড় কি কথাবার্তা আর কি, যেটা আমরা বলি যে রিচ কথাবার্তা। হ্যাঁ, পোর ওয়ার্কিং কন্ডিশন ফ্যাক্টরি তো খারাপই থাকে, চাইল্ড লেবারও থাকে, এগুলো হাবিজাবি থাকে। এখন আহ এগুলো আসলে আমাদেরকে একটু ওইভাবেই দেখতে হয়। কেন এইভাবে দেখতে হবে? আর এখানে আমরা তো একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়বো, পড়াশোনা করব, কিন্তু প্র্যাকটিক্যাল জানি যদিও আমি জানি যে আসলে প্র্যাকটিক্যালটা অনেক ডিফারেন্ট। বাট আপনি যদি আসলে বাইরের দেশের সাথে কাজ করতে যান তখন কিন্তু ভ্যারিয়েশন দেখেন, খেয়াল করেন। আমাদের যে বাংলাদেশে গার্মেন্টস কোম্পানি গুলো আছে, গার্মেন্টস কোম্পানিতে কিন্তু ওই যে সিএসআর থাকে,
কারণ সিএসআর কি ঘটনা কি ঘটনা হচ্ছে আমি অনেকগুলো গার্মেন্টস কোম্পানি করি বাংলাদেশের বড় বড় গার্মেন্টস কোম্পানির কাজ আমি করি। যদি একটা বলেন তাহলে বড় একটা গার্মেন্টস কোম্পানি আমি রাইজিং গ্রুপের কথাই বলি। রাইজিং গ্রুপের এমডি তো এখন বিজিএমইর চেয়ারম্যান। তো এখন এইটার দেখেন ওরা যখন গার্মেন্টস করতেছে ওরা বিভিন্ন সে এক একজন এক একটা বায়ারের কাছ থেকে নিচ্ছে, কেউ বিএনসি, কেউ এইচএনএম, কেউ যাই হোক এদের কাছ থেকে তারা অর্ডার নিচ্ছে। অর্ডার নিয়ে তারা এই কাজ করতেছে। ওরা কি করে, ওরা দুইটা ভাবে চেক করে। নাম্বার ওয়ান, তাদের কারো কারো প্রসেস এমন থাকে যে বাইরে সিএসআর বাংলাদেশের বাইরে থেকে সে এসে চেক করে। কারো কারো এমন থাকে যে সে বাংলাদেশে একজন সিএসআর নিযুক্ত করে দেয় যে এই সমস্ত জিনিসগুলা দেখার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলো ঠিক মতো হচ্ছে কিনা। এখানে যদি কেউ গার্মেন্টসে থাকেন সে আমার সাথে আরো যদি আরো কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এটা আমি প্র্যাকটিক্যালি দেখে আসছি যে কিভাবে করে, এবং সিএসআর এ আমার পরিচিত ফ্রেন্ড ছিল, ওর কাজও আমি দেখছি যে ওরা কিভাবে করে। রেগুলার ফ্যাক্টরিতে মুভ করতে হচ্ছে, সেইগুলার রিপোর্ট দিতে হচ্ছে, এইগুলার রিপোর্ট আবার বাইরে চলে যাচ্ছে। তো এইখানে যদি আমাদের এরকম কথাবার্তা মনে হয়, কিন্তু ইন দা লং রান আমি যদি চিন্তা করি যে এইটা প্রজেক্টটা বড় মাপে চলে যাবে এবং বড় সাইকেলে চলে যাবে, আপনি এক্সপোর্ট ইসে চলে যাবেন যে আপনি এক্সপোর্ট করতেছেন প্রোডাক্ট, এবং বড় মাপে ওইভাবে চলে যাবেন, তখন আপনাকে এগুলা কিন্তু মেনেই কাজগুলো করতে হবে। আচ্ছা, ফেয়ার ওয়েজ পলিসি নিয়ে আসতে হবে, ভেন্টিলেশন, সাপ্লায়ার অডিট, সাপ্লায়ার অডিটস ফর এথিক্যাল সোর্সিং। আপনি সাপ্লায়ার যে আপনার এই অরেঞ্জ আপনি কোথা থেকে নিয়ে আসতেছেন, এটা কি ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন নাকি বাংলাদেশ থেকেই সোর্সিং করতেছেন, তাদের উপর আপনার অডিট করতে হবে। ওই যেটা গার্মেন্টস বললাম সেটাই আর কি একটু ঘুরে গেছে। যেমন ওদের আহ সে আপনি এইচএনএম এর কথা যদি বলেন, ওরা একটা এখানে দিয়ে দেয়, এমএনএস বা এইচএনএম যাই হোক, ওরা এখানে আম, দিয়ে দিচ্ছে যে তুমি এটা চেক করো। ওরা যেমন এটা দিয়ে দেয় যে হ্যাঁ তুমি এগুলা করো, সে ঠিক সেম ভাবে আপনার আপনিও যাদের কাছ থেকে এই সাপ্লায়ার মানে এটা নিয়ে আসবেন, অরেঞ্জটা নিয়ে আসবেন, তাদেরকে আপনার দেখতে হবে যে এদের কি অবস্থা আছে। আর যদি আপনি কৃষকের কাছ থেকে নিয়ে আসেন তাহলে তো আর এগুলো দেখার কোনো সুযোগ নেই, কিছু করারও নেই। আচ্ছা, সাপ্লাই চেইনে কিছু রিস্ক আছে। সাপ্লাই চেইনের রিস্ক কি? সিজনাল ডিপেন্ডেন্সি অরেঞ্জ সাপ্লাই, কারণ অরেঞ্জ যেহেতু একটা সিজনাল প্রোডাক্ট, সো এখানে একটা সিজনাল ডিপেন্ডেন্সি আছে। কিন্তু আপনার জন্য তো সিজনাল না, জিনিসটা আপনার জন্য এটা সিজনাল না, আপনি তো সারা বছর দিবেন। তাহলে আপনি কিভাবে এটা রাখবেন সেটাও কিন্তু চিন্তা করতে হবে, যে আমার কোল্ড স্টোরেজের ফ্যাসিলিটি থাকতে হবে। এখন কোল্ড স্টোরেজ আমার আমার পরিচিত না, আমি একটা ইসে ছিলাম, ওই ভাইয়া মনে হয় এখানে আছে ও অবশ্য, ও ওনাদের হচ্ছে কোল্ড স্টোরেজের বিজনেস ছিল। তো কোল্ড স্টোরেজের বিজনেসে আইদার আপনাকে কি করতে হবে, অরেঞ্জ নিয়ে নিজে কোল্ড স্টোরেজ করতে হবে সেখানে রাখতে হবে, অথবা কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ে সেখানে রাখতে হবে। সেটার আবার কস্ট কিরকম পড়বে সেটার উপরও কিন্তু, এটাও কিন্তু প্রোডাক্টের ওই কস্টিং এর মধ্যে চলে যাবে, তাই না, সিওজিএস এর মধ্যে চলে যাবে। তারপরে প্রাইস ভলাটিলিটি হইতে পারে, র মেটেরিয়ালস এর অরেঞ্জ যেহেতু বাড়বে কমবে হইতে পারে। ট্রান্সপোর্টেশন ডিসরাপশন হতে পারে, যেহেতু এই প্রোডাক্ট গুলা মানে পেরিশেবল গুডস এগুলো হয়ে যেতে পারে। আহ এখন আরেকটা আপনি কি করতে পারেন, মাল্টিপল সাপ্লায়ার কন্ট্রাক্ট, এটা তো অবশ্যই দরকার, কারণ একজনের উপর আপনি ডিপেন্ড না করেন। সোর্স ফ্রম মাল্টিপল রিজিয়ন, শুধু বাংলাদেশের উপর না করলেন, কারণ বাংলাদেশে মনে করেন আপনি বাংলাদেশের উপর ডিপেন্ড করলেন, কোন একটা বছর হইলই না, ফলনই কম, হাই প্রাইসে কিনতে হচ্ছে, তাহলে তো আরেকটা ঝামেলা। আর আপনি আরেকটা কি করতে পারেন, ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু এস্টাবলিশ র ম্যাটেরিয়াল প্রাইস। ফরওয়ার্ড কন্ট্রাক্ট মানে কি, আমি ওই সময় মানে এটা একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের টার্ম, আমি ওই সময় ওই ইটা দিব, মানে সে আমি আহ 2 বছর পরে এই অ্যামাউন্টটাই দিব ফিক্স, এই র ম্যাটেরিয়ালের প্রাইস বাড়ুক আর কমুক যাই হোক না কেন আমি এটা দিব। এইটা হচ্ছে কাইন্ড অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট বলা হচ্ছে। আচ্ছা, এই গেল। এখন আমি একটু আরেকটু শেষ করে তারপরে আবার কথা শুনবো আপনাদের। রেগুলেটরি লিগ্যাল রিস্ক কি হতে পারে? ফুড সেফটির একটা রেগুলেশন চেঞ্জ হয়ে হয়, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স থাকতে পারে, লর ভায়োলেশন হতে পারে। তো আপনার কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের আলাদা থাকতে হবে, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির গাইডলাইন মেনে চলতে হবে। প্রোডাক্ট লঞ্চের জন্য আপনার লিগেল রিভিউ করতে হবে এই প্রোডাক্টের মধ্যে কতটুকু মানে পার্সেন্টেজটা আর কি চেক করায় নিয়ে আসলেন। রেপুটেশন, নেগেটিভিটি পাবলিসিটি ডিউ টু কোয়ালিটি ইস্যু, এটা যদি হয় সেটা দেখতে হবে। লস কনজিউমার ট্রাস্ট, একবার
মানে জিনিসটা কিন্তু আপনি প্রোডাক্ট মার্কেটে ছাড়লে আহ বিক্রি করা, মানে আমি যেটা বলি সেটা হচ্ছে কিছু বিক্রি করা কিন্তু কঠিন না। যে কোনো কিছু বিক্রি করা কিন্তু আসলে সত্যি বলতে কিন্তু এত কঠিন না। কারণ কি, এই টাইপের প্রোডাক্ট, স্পেশালি এই টাইপের প্রোডাক্ট খুব কঠিন না। কারণ কি, আপনার যেটা আপনি বানাইছেন এই জিনিসের প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, মানে খাবারটা যদি আসলে ভালো হয়, টেস্টি হয়, আহ ভালো হয়, মানে ভালো, আপনার প্রাইস রেঞ্জটা আপনার কম্পিটিটরের যে প্রাইস রেঞ্জ সেই রেঞ্জে হয়, আপনি কিন্তু এই কিছু কিছু স্ট্র্যাটেজি করলে হয়ে যাবে। কিন্তু আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তো একবার খারাপ হয় একবারে তো তাহলে হয়ে গেল। তো এরকম কিছু জিনিস আপনাদের দেখতে হবে। আবার কমিউনিটি প্রোগ্রাম বা স্কুল নিউট্রিশন, এই বিভিন্ন হেলথ অ্যাওয়ারনেস, এই সমস্ত প্রোগ্রামে যে আপনার ব্র্যান্ডটা স্টাবলিশ করতে হবে, সেটা আমি সেটা আর কি বলছি। যেমন আপনি যদি একটু উদাহরণ হিসাবে ধরেন, ঘরের বাজারের জামশেদ মজুমদার, উনি তো এখন অনেক বড় করে ফেলছে, তার বিজনেসটা অনেক এক্সপান্ড করে ফেলছে। উনি প্রোডাক্ট নিয়ে শুরু করছে, ওনার প্রোডাক্ট তো আস্তে 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 জিনিস ভালো হচ্ছে, তাই না? তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এখন আমি একটু সবার সাথে একটু শুনে নিই আসলে আপনারা উম, বলছেন হচ্ছে মে উই গেট দিস শিটস অর পিপিটি। ইয়েস, ইউ ক্যান গেট। আমরা এটা, আমি এটা দিয়ে দিব না, আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু সবার কাছ থেকে কয়েকটা আজকে শুনে নেই, যেহেতু আজকে আপনাদের প্রথম ক্লাস, তাহলে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং হবে যে কি অবস্থায়। আমি আগে পিপিটি বানাইতাম, পিপিটি বানানো তো আসলে খুব ইসেন না আমার, মানে আমি ক্লাসের ম্যাটেরিয়ালসটা দিয়ে দিতাম, এখানে আমার যে পিএস আছে ও পুরাটা বানাই দিত, আমাকে পিপিটিটা বানাই দিত। কিন্তু কোনো একটা সময়ে এসে আমার এই পিপিটি কেমন হয় এটা, মানে যে করছে, প্রিন্ট আউট করছে, তো উনি, মানে ওই সময় আর কি আমি কয়েকজনের কাছে শুনছি যে ট্যাক্সের ক্লাস স্পেশালি, তখন তারা আমাকে বলছে যে ম্যাডাম আপনি পিপিটি না করে ওয়ার্ডে করলে ভালো হয়, কারণ পিপিটিতে আমরা যদি প্রিন্ট দিতে যাই অনেক পেজ হয়ে যায়। এই ধরনের কথাবার্তা আমি টুকটাক শুনছি। তো আপনাদের কি পিপিটি দিলে ভালো হয় না ওয়ার্ড দিলে ভালো হয়, সেটা একটু জানার দরকার। একটু রেসপন্স করবেন। ওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আমরা পেয়ে জি নিবো। ম্যাডাম, ওয়ার্ডই দেন। ওয়ার্ডে, ওয়ার্ডই ওকে দেন। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমার আসলে আমরা তো সব এই লাইনের মানুষজন, আমাদের আসলে পিপিটি দিয়ে দিব না আর কি হবে আমাদের ওয়ার্ডই ভালো। আহ এই আর কি। আমি একজন একজন করে একটু যদি শুনি, আমাকে আর একটু একটা রেসপন্স করেন, আপনারা আনমিউট করে রেসপন্স করেন, তাহলে আমার জন্য নেক্সটে ইজি হবে, যে আমি তাহলে বুঝতে পারবো যে কোন করতে হয়। শামসুল হাসান ভাই, আপনার সাথে তো কথা জি। হলো মাত্র, আপ- নিমা আপুর সাথেও জি। কথা হলো, আচ্ছা, আমি আজিজুজ্জামান। আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। কোশ্চেনটা ছিল যে এই যে স্টেটমেন্টটা বানালেন, এটা কোম্পানি শুরু করবে এবং এর রিস্ক গুলো বললেন কি কি রিস্ক আছে। আমার জন্য একটা কোশ্চেন হচ্ছে, এখানে রিস্কের মধ্যে আমরা যখন জুস বানাবো, এটা কিন্তু আমরা প্রোডাক্ট বানাবো, কোনো অর্ডার নেব না। কিন্তু আমরা যাদেরকে সাপ্লাই দিব বা যারা আমাদের কাস্টমার, কোনো কারণে কোনো কাস্টমার বা রিটেলার যারা, এরা যদি ফল ডাউন করে, আবার নতুন কাস্টমার ধরতে হবে। এই জন্য আমাদের কি ধরনের এই রিস্কটা কিভাবে কাভার দিবে, এটা কিন্তু এখানে আসে না আমার আমার থিঙ্কিং অনুসারে। এক্স্যাক্টলি, আদৌ কি এক্স্যাক্টলি। এটা এই থাকবে তো কিনা? গুড, গুড একটা পয়েন্ট, থ্যাংক ইউ শামসুল হাসান ভাই, গুড একটা পয়েন্ট। যেমন এইটা দেখেন, আমার একটা কাস্টমার চলে গেলে আমি কিভাবে আর একটা কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারবো, এখানে আমরা আমরা একটা পয়েন্ট বলছি যে আপনি রিস্ক অ্যাওয়ারনেস করেন, আপনি হেলথ অ্যাওয়ারনেস করেন, বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে যান, আরো অনেক কিছু এখানে টুকটাক টুকটাক বলছে। কিন্তু আপনি যে পয়েন্টটা বলছেন, আপনি একটা সুন্দরই বলছেন। দেখেন, এরকম জিনিসই মাথা থেকে আসতে হবে। এবার কারেক্ট, যে আমার যদি একটা কাস্টমার ছুটে যায় তখন আমি কি করব। আমি আপনাকে একটা দেই এক্সাম্পল হিসেবে, আরেকটাই বলে আমি একটা, ক্লিয়ার আসতেছে না আপনার sound। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, আমি একটা গার্মেন্টস হ্যাঁ, এখন এর কথা বলি, গার্মেন্টস এর বলি। গার্মেন্টস এর এমডির সাথে আমার সাথে কথা হচ্ছিল। উনি এরকম আমাকে আমার সাথে বসে একটা মানে একটা ডিসকাশন ওনার হচ্ছিল। তখন কোন একটা সময় উনি এরকমই করছিল যে আমাদের এরকম কাস্টমার বা এরকম আমার তো অনেক বায়ার টায়ার আছে, ওরা এরকম এরকম চাচ্ছে। এটার মধ্যে সবচেয়ে বড় একটা বায়ার
সে আমি এক্সাম্পল হিসেবে ধরেন মনে করেন H&M, তো H&M আমার কাছে বলতেছে যে তারা আরো প্রোডাক্ট চাই, আমার এখানকার যে ক্যাপাসিটি তার তো 50% H&M নেই, ও আরো প্রোডাক্ট চাচ্ছে, ও তাহলে তো আমার ক্যাপাসিটির মনে করেন 70 বা 80% দিয়ে দিতে হবে। তো ওনার কোশ্চেনটা বা ওনার এটা ছিল যে এটা কি ঠিক হবে কিনা বা আমি কি আরো একটু দিব কিনা। সেখানে আমরা একটা ওপিনিয়ন দিছি, আমার ওপিনিয়ন কিন্তু নেগেটিভ ছিল। তো H&M একটা ইটস এ গুড বায়ার, সবকিছু ভালো, খারাপ না, কিন্তু নেগেটিভ কেন গেছে? নেগেটিভ এই কারণে গেছে, আপনি 70% কোনো কারোর কোনো স্পেসিফিক কাস্টমারের উপর নির্ভর করা উচিত না। আপনার জন্য সে কি, আপনার জন্য আপনার প্রোডাক্ট H&M কিনতেছে বা যে কোনো একটা ধরেন XYZ কিনতেছে, আপনি যদি 70% ওর উপর নির্ভর করেন, কোনোদিন ও যদি চলে যায়, আপনার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি 70% কার কাছে বিক্রি করবেন ইউ ডোন্ট নো। বিশাল একটা রিস্ক কিন্তু এটা। তো তখন আমরা জি বলছি যে না, তোমার তো 70%-এ যাওয়া উচিতই না, রেদার 50 থেকে কমে আসা উচিত, 40%-এ চলে যাওয়া উচিত এবং নতুন বায়ার খুঁজে সেখানে আরো পার্সেন্টেজ ঢোকানো উচিত। এটা হচ্ছে লেভেল প্লেইং খেলতে হবে। তুমি এইখানে এরকম করতে পারবে না, ঠিক আছে ও আমার চাইছে আমি 100% ওর দিয়ে দিই, কোনোদিনও চলে গেলে তো তোমার সব নিয়ে চলে যাবে। ইউ আর কারেক্ট শামসুল হাসান ভাই। আচ্ছা, আমি একটু যদি শুনি AKM জি ম্যাডাম, আজিজুজ্জামান, আজহারুল ম্যাডাম একটা আজহারুল ভাই, প্রশ্ন ছিল। ম্যাডাম আজহারুল কোন জায়গায় যেন একটা দেখছিলাম, ট্যাক্স বেনিফিট ইন্টারেস্ট ইজ ট্যাক্স ডিডাক্টেবল, একটা কথা বোধহয় স্লাইডে ছিল, এটা একটু ক্লিয়ার আচ্ছা। বুঝতে চাচ্ছিলাম। একটা সুবিধা কি, এটা হচ্ছে ইন্টারেস্টের এখানে ছিল। একটা সুবিধা হচ্ছে, যদি আপনি ওই ক্যালকুলেশনটা যদিও আনা হয় নাই, ওইখানে ওই ক্যালকুলেশনটা আনা হয় নাই, বাট আপনি যখন ক্যালকুলেট চিন্তা করবেন যে আপনি ব্যাংক লোন নিবেন, তখন কিন্তু আপনার ওই চিন্তাও করতে হবে যে হ্যাঁ, ওইখানে আমি যদি একটা ইন্টারেস্ট পেমেন্ট করি ব্যাংকে, সে আপনি ইন্টারেস্ট এখানে 2 কোটি টাকা পেমেন্ট করছেন, আপনার 10 কোটি টাকা নেট প্রফিট আসছে, যেটার উপর নেট প্রফিট মানে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স আসছে, যেটার উপর আপনি ট্যাক্স ইমপ্লিমেন্ট করবেন, সেটা ধরেন 10 কোটি আসছে। আপনি ব্যাংক লোন নেন নাই, কিন্তু তারপর আবার চিন্তা করি যে না, আপনি ব্যাংক লোন নিছেন, আপনার 2 কোটি টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। যদি আপনি 2 কোটি টাকা ইন্টারেস্ট দেন, তখন আপনার নেট প্রফিট কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স, যেটা প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু 10 কোটি আসবে না, আরো 2 কোটি বাদ দেন, 8 কোটি আসবে। 10 কোটির উপর যদি আপনি ধরেন, সে ধরেন 20% আমি ধরি, 10 কোটির উপর যদি আমার 2 কোটি টাকা ইয়ে আসে, 20% ট্যাক্স আসলো, 10 কোটির উপর 20% ট্যাক্স, 2 কোটি আসলো। যখন আমার ইন্টারেস্ট চলে আসলো, তখন 10 থেকে আগে 2 আপনি বাদ দিবেন, 8 কোটি। 8 কোটির উপরে আপনি 20% ধরেন, 1.6, মানে 1.5 কোটি টাকার মতো আপনার ট্যাক্স আসতেছে এখানে। 1,60,00,000 ট্যাক্স আসতেছে এখান থেকে। আপনার ট্যাক্স কিন্তু কত কম দিতে হচ্ছে? 40 লাখ। সেটাই এখানে আসলে 40 লাখ। ফোকাস। ওকে হ্যাঁ, ওকে, ওইটাই ক্লিয়ার। বলা হচ্ছে যে ইন্টারেস্ট যখন আপনি ঢুকাবেন, তখন ইন্টারেস্ট তো আসলে এটা ট্যাক্সের আপনি একটা বেনিফিট পাবেন, আপনার কম ট্যাক্স দিতে হবে, সেটা বলছে আর কি। ওকে। আচ্ছা, আমি একটু সবার শুনে নিই। আজহারুল ইসলাম ভাই, আপনি একটু বলে ফেলেন আপনি কোথায় আছেন, একটু ডিটেলসটা আমি আমি জানতে চাচ্ছি। হেডেলবার্গ সিমেন্টে আছি, আচ্ছা হেডেলবার্গ সিমেন্ট ফাইন্যান্সে আছি, বিশেষ করে এপি তে কাজ করি। আচ্ছা। আচ্ছা, হাইডেলবার্গে এমদাদ ভাই আছে না এখন? জি জি জি, এমদাদ ভাই আছে। এমদাদ ভাই, আচ্ছা। আচ্ছা, এরপরে জানে আলম ভাইকে আমি চিনি। জানে আলম ভাই সাথে আমার এর আগেও মনে হয় কথা হয়েছে, জানে আলম ভাই। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমি জাস্ট ওই লিঙ্ক তো আগে যারা জয়েন করছে তাদের তো জাস্ট জয়েন করেছি। আপনার ক্লাস ভালোই লাগে, আর বিশেষত এখানে প্রফেশনাল সাথে লিঙ্ক আপ, ডিসকাস হয়, আসলে ডিসকাস হয়। এই জন্যই আর কি জয়েন করি আর কি। হ্যাঁ, ডিসকাস হয়, তো এটা তো ভালো, আসলে নলেজ শেয়ারিং এটা তো দরকার। আপডেট থাকা যায়। জি, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ভাইয়া। অনর নাকি অনার মি, এটা কি AN00 এরকম কেউ একজন আছেন? এটা কি কোনো ফোন নাকি? তাই না? আচ্ছা, একটু বললেন, যেমন নিমা আপু বলছে যে উনি কমার্শিয়ালে, সো আমার এখানে একটু চেঞ্জ করতে হবে, এটা আমি বুঝতেই পারতেছি। আলামিন ভাই যদি বলেন। বুঝতে পারছেন? জি আলামিন ভাই। আমি আলামিন, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি অ্যাজ এ কস্ট কন্ট্রোলার হিসেবে। আর আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আমি সিএ পার্ট কোয়ালিফাইড, আচ্ছা মাফেলকে ছিলাম।
আচ্ছা আচ্ছা আর আচ্ছা। সার্ভিস এক্সপিরিয়েন্স মোর দ্যান 15 ইয়ার্স এই তো। আচ্ছা 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 যাক, আলহামদুলিল্লাহ। কস্ট কন্ট্রোলার, আপনি কি সিএম এর এই সাইডে পড়াশোনা করছেন নাকি? না, আমি সিএ ব্যাকগ্রাউন্ড, বাট আমি ডিবিএল এ আচ্ছা। চাকরি করেছি, কস্ট এন্ড বাজেটে হামিমে ও ছিলাম, আচ্ছা এখন আছি আচ্ছা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আমি আমি জহির বলছি আপা। ও জহির ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমাদের ভালো। আপনার ক্লাসটা খুব নাইস। আমাকে মানে আমরা এই লিঙ্কটা বা নিউজটা পেয়েছি আচ্ছা মনিরুজ্জামান ভাইয়ের কাছ থেকে আর কি। হ্যাঁ, তো আচ্ছা জয়েন আচ্ছা করে ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা। আমি থ্যাংক ইউ ভাইয়া, আমি ফোন দিব না এখন আপনাকে হিসাবে তাহলে। নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি হিসাবে নেই এখন, আমি জয়েন করছি ওর পরে হলো এসকেআরপি গ্রুপে। ওখানে আচ্ছা গ্রুপ আচ্ছা হেড অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস হিসেবে আছি আর কি। হ্যাঁ, আর আচ্ছা সিএ তে তো ফাইনাল লেভেলে আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা, MBHNZ। ও আচ্ছা, জি সরি, আমি জাকির হোসেন। জি জাকির হোসেন আমি ভাই। বিআরক্রফট সায়েন্সে আছি। এখন একটু স্ক্যাটার্ড, মানে আমি ফাইন্যান্স অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড, পরে প্রকিউরমেন্ট, এখন আমি বিজনেস অপারেশনে আছি। আপনি কি জাকির ভাই? জি ভাই। আ- আপনি বায়োক্রপ সায়েন্স আছেন, জি, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। আমি এই মুহূর্তে বিজনেস অপারেশনে, আগে প্রকিউরমেন্ট ছিলাম, তার আগে ফাইন্যান্স অ্যাকাউন্টসে ছিলাম। জাকির ভাই, আপনি কি আমাকে চিনছেন? মানে আমি আমার তো আসলে ভয়েসে কথা হয়েছে, আপনার সাথে আমার ওরকম দেখা হয় নাই। আমি নজরুলের ওয়াইফ। দুনিয়া ছোট না। আমি ক্লাস ক্লাস শুরু করার পরে মনে হচ্ছে যে সামহাও আপনার ভয়েসটা পরিচিত লাগতেছে, কিন্তু মানে নামটাও আসলে আপনার আমি সাথে ফিল তো করতে আসলে পারতেছিলাম ওরকম না। দেখা হয় নাই কখনো, এই জন্য আর কি। যাক, ভালো আছেন? ভালো আছি। আর ওই আমি অ্যাকচুয়ালি নজরুলকে বলি নাই যে আমি এরকম ক্লাসে জয়েন করছি, তো ভালোই আচ্ছা এলো, আচ্ছা। ওকে একটুই যাক করা যাবে। যাক, ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নলেজ তো শেয়ারিং, আসলে নলেজ শেয়ারিং হ্যাঁ এর হ্যাঁ, ব্যাপার, তাই না? না একটু সাডেন আচ্ছা সাডেন এটা ঢুকে পড়ছে এখানে। আচ্ছা আচ্ছা। দেখ, ভালো লাগলো। আহ থ্যাংক ইউ। জি, ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। ওপো CPH2235। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ওয়ালাইকুম এসকে আসসালাম। শাহিন কাদের। জি আমি সিএ পার্টলি কোয়ালিফাইড জি। আর আতাকান কোম্পানি থেকে কমপ্লিট করেছি। আমি একটা এক্সেসরিজ কোম্পানি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে আছি। আচ্ছা আচ্ছা। রাজীব সাহা। নাই মনে হয়। শফিউর রহমান তুহিন। জি ম্যাডাম, আমি রাজীব শাহ। জি রাজীব সাহা ভাই। জি ম্যাডাম, আমি একটা এয়ারলাইনে আছি, এয়ারলাইন আচ্ছা আচ্ছা বিএসএ, আচ্ছা ইতিহাদ এয়ারওয়েজ। আচ্ছা আমি সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস হিসেবে আছি। আচ্ছা আচ্ছা দাদা। স্নেহাশিস চক্রবর্তী। হ্যালো ম্যাডাম, আমি স্নেহাশিস স্যার, আমি আপনার ক্লাস আগেও করেছি। আচ্ছা। আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে আছি, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। হ্যাঁ দাদা, আপনার আপনার এটা মনে পড়ছে, আপনি এর আগেও ক্লাস করছেন ফার্স্ট টাইম। জি জি। আচ্ছা। তারিক, শুধু তারিক, কিছু নাই আর আগে পিছনে কিছু নাই। হ্যাঁ আপু, আমি তারিক আল ইসলাম। জি আমি রানা অটোমোবাইলসে সাপ্লাই চেনে আছি, সাপ্লাই চেন এন্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। আর হুম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। এখানে কেউ কি লেফট আছেন যে বলেন নাই? জি, আসসালামু আলাইকুম। আমি AKM আজিজুজ্জামান। জি আমি ফাইন্যান্স অ্যাডমিন ম্যানেজার, প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন। আচ্ছা। আহ, আমি এখানে প্রায় 15 বছর এই পজিশনে কাজ করতেছি। ওকে। আহ, আমি MBA করছি ফাইন্যান্সে, এবং দেশের বাইরে কিছু ট্রেনিং পেয়েছি ফাইন্যান্সের পরে। আচ্ছা আচ্ছা। Thank you. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জন জন। আসসালামু আলাইকুম। জি জি, হ্যালো। শফিউর রহমান তুহিন ভাই। জি, আমি অ্যাকচুয়ালি সবার থেকে একদমই ভিন্ন। আমি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডের আর কি, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স কিউসি। ব্যাকগ্রাউন্ড, কিউসি। আচ্ছা। তো আপনি কি RMG সেক্টর?
জি না, আমি আছি হলো এফএমসিজি, FMCG পার্সোনাল ওকে কেয়ার এন্ড কসমেটিক্স। আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি আমি ওকে এখানে সিএসসিএম করছি, তো এখানে এই যে সাথে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা চলছে আর কি। তো আচ্ছা এই কারণে আজকের ক্লাসটা আমার সঙ্গে মিলে গেল অনেকটাই। আচ্ছা আচ্ছা তো আচ্ছা ভালো লাগলো ক্লাসটা করে। ওকে ঠিক আছে আচ্ছা মেহেদী হাসান ITP CSCC LLB আপনি কি কথা বলেছেন জি এমনি কুইন মতো কথা বলছি আর কি আপনার সঙ্গে ওইবার। অনেক সাউন্ড এখানে আচ্ছা কেউ যদি বাদ থাকেন সে একটু আনমিউট করে বলবেন কাইন্ডলি ম্যাডাম আমি আশরাফুল আলম জি আমি আশরাফুল হচ্ছে আলম কমার্স ব্যাকগ্রাউন্ডের এবং BBA MBA করেছি ফাইন্যান্সে ব্যাংকিং এ আর আচ্ছা আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে অডিটে ছিলাম 5 বছর এখন হচ্ছে ওকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে আছি ওকে আসসালামু ওকে আলাইকুম। জি জি। আচ্ছা এখানে কেউ একজন বলতেছিলেন উনি সিআর ফাইনাল লেভেলে আছে বা কে জানি বলছিলেন জহির ভাই আপনি কি বলছিলেন যে CFO বা সিএ কিছুর একটা ফাইনাল লেভেলে আছেন জি জি জি। কোনটা ভাইয়া কোনটার ফাইনাল লেভেলে আছেন না, ওই ফাইনাল ইয়ার 3টাই বাকি আছে এখনো, দিচ্ছি আচ্ছা ওকে। মানে সিএর এটা বলছেন নাকি জি জি, সিএফও সিএ করছেন সিএর আচ্ছা আপনি তাহলে তো ওই যে আমার কেএসইটি কি আপনার কমন পড়ে গেছে নাকি ওখান থেকে হ্যাঁ, কিছু ইনফরমেশন নিয়ে আসা আসলে কেসের জি থেকে জি কিছু জি, হ্যাঁ ইনফরমেশন নিয়ে আসা এটা তো আপনারা হয়তো পাইছেন ওই জায়গায় কিছু হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন হ্যাঁ, নিয়ে এসে আরেকটু এই করা আর কি যাই হোক রাইট রাইট। ঠিক আছে আমি বুঝতে পারছি মোটামুটি আশা করি এর পরের দিন থেকে আপনারা হোপফুলি যে এটা আরেকটু ইজি হবে আরেকটু বোঝার জন্য সহজ হবে আহ, আশা করি এরকমই থাকবে আর আমি আজকের শীটটা আপনাদেরকে দিয়ে দিব না আমি এইকে দিয়ে দিব ওইখান থেকে পেয়ে যাবেন যদি কারোর এই লাগে আমার ইনফরমেশন লাগে এইখানে আমার শীটের ভিতরে নিচে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে অথবা আপনি যদি একটু ভাইয়ের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেন সেটাও হবে যদি কারোর স্পেসিফিক দরকার হয় আপনারা এখান থেকে ইনফরমেশন নিয়ে আমার সাথে কমিউনিকেট করতে পারেন ইনশাআল্লাহ একটু জাস্ট আমাকে একটু বলে দিয়েন যে আসলে মানে আমি আসলে অনেক জায়গায় ক্লাস নিই ড্যাফোডিল বিসলিউশন তারপরে FCTV অনেক জায়গায় নিই তো আপনি যদি একটু বলে দেন যে আমি ওই জায়গা থেকে আপনার সাথে পরিচিত তাহলে অনেক ভালো হয় আর কি আমি আমি বুঝতে পারি যে কি ঠিক আছে তাহলে আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে কিছু না থাকে তাহলে আজকে এখানে শেষ করি ওকে আপা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম